হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে এসেছি আমাদের মাধ্যমিক 2026-এর জন্য পর্ষদ টেস্ট পেপার সলিউশনের সিরিজ, যেখানে আমরা আমাদের ভৌতবিজ্ঞানের প্রথম পেজ নাম্বার 237 পুরো কমপ্লিট সলভ করব। ভিডিওর ফার্স্ট পার্টে, এই পার্টটায় আমরা মার্কস ওয়ানের প্রত্যেকটা কোশ্চেন সলভ করব, যেখানে আমরা প্রত্যেকটা প্রশ্ন পুরো গোড়া থেকে বোঝাবো, যাতে সেই প্রশ্নগুলো যদি চেঞ্জ করেও আসে তাহলেও আমরা ফাইনাল এক্সামে করে আসতে পারি। এর পরের সেকশনে আমরা কি করব, যে মার্কস 2-3 নাম্বারের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো এই ভিডিওতে আমরা কি করব, আমাদের যে দাগ নাম্বার 1 মানে বিভাগ ক এবং দাগ নাম্বার 2 মানে বিভাগ খ, এই দুটো বিভাগ আমরা সম্পূর্ণ করব, যেখানে আমরা প্রত্যেকটা কোশ্চেনকে ডিটেলসে ডিসকাস করব। তাদের মধ্যে কোনো কনসেপ্ট লুকিয়ে থাকলে তাহলে সেটা অবশ্যই আলোচনা করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই সেশন। তো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে। তো প্রথম প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন, অর্থাৎ বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা। তা আমি পড়ানোর সময় বলিয়েছিলাম যে আমাদের মেসো খুব শান্ত মানুষ, তাহলে আমাদের মেসো কি, মেসো সব থেকে ঠান্ডা মানুষ, তাহলে আমাদের শীতলতম স্তর কোনটা হবে, আমাদের মেসোস্ফিয়ার হবে। তাহলে কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন বা শীতলতম স্তর, সেটা হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। তারপরের প্রশ্ন আমাকে বলছে পিভি লেখচিত্র অনুযায়ী T1 এবং T2 এর মধ্যে সম্পর্ক কি বলে আমাকে বলছে এই গ্রাফটা। তাই গ্রাফটা কেমন দিচ্ছে আমাকে, পিভি গ্রাফে, পিভি লেখচিত্রে এরকম গ্রাফটা দিচ্ছে। তা আমরা কি জানি যে আমাদের যে এই পিভি লেখচিত্র, সেই লেখচিত্রের এই গ্রাফগুলোকে কি বলা হয়, সমষ্ণ গ্রাফ। সমষ্ণ গ্রাফ বলতে এই যে একটা কার্ভ, এই পুরো কার্ভটার জন্য একটা নির্দিষ্ট উষ্ণতা আছে T1, এই যে একটা কার্ভ এর জন্য একটা নির্দিষ্ট উষ্ণতা আছে T2। এবার এই কার্ভে আমরা কি মনে রাখবো, যত আমি কার্ভগুলো ওপরের দিকে উঠবে তত আমার টেম্পারেচার বাড়ে। তার মানে T2 যেহেতু ওপরের দিকে আছে, ওপরের কার্ভের জন্য টেম্পারেচার T2, তাহলে আমাদের T2 বড় হবে এবং T1 ছোট হবে। তাহলে অপশন কোনটা সঠিক হবে, অপশন বি সঠিক হবে। যদি এরপরে T3 থাকতো তাহলে আমি কি বলতাম, যে T3 সব থেকে বড়, তারপর T2, তারপর T1। ঠিক আছে, যত ওপরের দিকে উঠবো তত কি আমার সেই টেম্পারেচারটা বাড়তে থাকবে। ঠিক আছে, গেল। তারপরের প্রশ্ন, বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক ভর এম হলে নিচের কোনটি সঠিক। তা আমরা বারবার বলেছি কি, আমাদের m ইজ ইকুয়াল টু 2d হচ্ছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। যদি d দিয়ে প্রশ্ন করতো তাহলে কি বলতাম, m/2। কেন, 2 এদিকে গুণে আছে, তাহলে এদিকে আসলে কি হতো, ভাগ হতো। তাহলে চেক করবো কোনটা, এইটা। এটা কোথায় আছে, আমাদের অপশন এ তে রয়েছে, তাহলে কি হবে, অপশন এ। তারপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। তারপরের প্রশ্ন বলছে আমাদের তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। তা আমাদের পদার্থ কত প্রকারের হয়, পদার্থ হয় 3 প্রকারের। কি কি প্রকার, একটা হচ্ছে আমাদের কঠিন পদার্থ, একটা হচ্ছে আমাদের তরল পদার্থ, আর একটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ, তাই তো। এইবার এই যে কঠিন, তরল, গ্যাসীয়, এদের কত প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক থাকে। কঠিনের থাকে 3 প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। কি কি, একটা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে আলফা। একটা হচ্ছে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটা। একটা হচ্ছে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামা। বোঝা গেল, তাহলে কঠিনের ক প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক থাকে, 3 প্রকার। দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, সরি, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। তরলের ক প্রকার থাকে, তরলের থাকে 2 প্রকার। একটা কি, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বা গামা এ, গামা অ্যাপারেন্ট, এবং আরেকটা কি, গামা রিয়েল বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে তরলের 2 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক থাকে, একটা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বা গামা অ্যাপারেন্ট, আর একটা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা গামা রিয়েল। আর গ্যাসের ক প্রকার থাকে, গ্যাসেরও থাকে 2 প্রকার। একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা ভি, আর একটা স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক বা গামা পি। এবার আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গামা পি মানে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, তার মানটা কত, 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স। আর আমাদের যদি গামা ভি এর মান বলে, মানে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার মানটাও কিন্তু 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে যদি বলে যে আদর্শ গ্যাসের জন্য গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত, তাহলে কি করবো, এদেরকে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কিন্তু উত্তরটা 1 চলে আসবে, কারণ দুটো মানই তো সমান। ঠিক আছে, তাহলে যদি আমাদেরকে অনুপাত জিজ্ঞাসা করে এদের, তাহলে কিন্তু আমি 1 উত্তর দেবো। যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করে যে চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত, তাহলে 1/273। যদি বলে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, তাহলেও কিন্তু 1/273। ঠিক আছে, আচ্ছা। এবার এখানে কি জিজ্ঞাসা করেছিল, এখানে আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করছিল যে তরলের ক প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, তাহলে কি হবে, উত্তরটা আমাদের 2 হবে। তারপর কি বলছে, তারপর বলছে নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ বনাম আপাতন কোণের লেখচিত্রটি অঙ্কন করো। তা আমরা জানি যে আমাদের চ্যুতিকোণ এবং যে আপাতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং আমাদের যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তাদের মধ্যে গ্রাফটা কেমন হয়, এরকম গ্রাফ হয়।
এখানে এই গ্রাফটা আমাদের হায়ার স্টাডিজে যখন আমরা রে অপটিক্স পড়বো ক্লাস 12 এ গিয়ে তখন ইম্পর্টেন্ট। তখন আমাদের একটা ন্যূনতম চ্যুতিকোণের একটা রাশিমালা পড়তে হয়। এইটা কি আমাদের ন্যূনতম চ্যুতিকোণ, ঠিক আছে? এবং গ্রাফটা কিরকম হয়, এরকম ইউ আকৃতির হয়, ঠিক আছে? তাহলে এরকম ইউ আকৃতির গ্রাফ কোথায় আছে? ইউ আকৃতির গ্রাফ কিন্তু আমাদের এটা ইনভার্স ইউ, তাহলে এটা হবে না। ইনভার্স ইউ মানে উল্টোনো ইউ, তাহলে এটা হবে না। এইটা কিন্তু আমাদের হচ্ছে, এটা একদম সোজাসুজি ইউ রয়েছে। এটা কিন্তু আমাদের কেমন একটা বেঁকানো রয়েছে, তাহলে এটাও হবে না। এবং এটা তো আমাদের মূলবিন্দুগামী সরলরেখা, এটাও তাহলে হবে না। তাহলে হচ্ছে কোনটা আমাদের অপশন বি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমাদেরকে বলছে যদি প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার 81 গুণ হয়। তাহলে এখানে কি নিয়ে প্রশ্ন হচ্ছে? তীব্রতা। তীব্রতার ইংরেজি কি? তীব্রতার ইংরেজি হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটিকে আমরা কি ধরি? ইন্টেন্সিটিকে আমরা ধরি আই, ঠিক আছে? তবে তার তরঙ্গ দৈর্ঘ্যের বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ হবে সেটা জিজ্ঞাসা করছে। তার মানে কাকে নিয়ে প্রশ্ন? আমাদের ওয়েভলেন্থকে নিয়ে প্রশ্ন। ওয়েভলেন্থকে আমরা কি ধরি? ওয়েভলেন্থকে কিন্তু আমরা ধরি ল্যামডা। কেন ডাব্লু ধরি না? কারণ ডাব্লু মানে আমরা কার্য ধরি। এবার এদের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আই ভ্যারিজেস ল্যামডা টু দি পাওয়ার 4। তার মানে ল্যামডার চতুর্ঘাত ব্যস্তানুপাতিক সম্পর্কে আমাদের কিন্তু তীব্রতা পরিবর্তন হয়। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, পাতিক সম্ভবত তয়ের হস্যি হবে। আমি বাংলায় একটু কাছাকাছি, কারণ আমার ইংরেজি আর হিন্দিতে বেশি পড়তে হয়। আচ্ছা, তাহলে এটা আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার আমাদের যে এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনেই যদি আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে দিই তাহলে কি আমাদের মাধ্যমিকে চলবে? না। তাহলে আমাদেরকে কিন্তু কিছু শর্ট ট্রিক শিখতে হবে যেখানে আমরা তাড়াতাড়ি প্রশ্নটা সলভ করবো রাদার দ্যান প্রসেস। এই প্রশ্নটা কিন্তু আমরা প্রসেসের থ্রু ফলো করতে পারি। আমরা দুইভাবে ভাঙালাম, এটাকে আই ধরলাম তাহলে এটা 81 আই হবে, তারপর সেটাকে 1 2 ধরলাম, ধরে আমরা তাকে অনুপাত বার করলাম, করে কিন্তু সেটা করা যায়। কিন্তু আমরা তো সময় নষ্ট করব না, আমরা কি করব? আমাকে বলছে যে একটা আছে আমাদের প্রাথমিক আলো, ঠিক আছে? আর একটা আছে আমাদের বিক্ষিপ্ত আলো, ঠিক আছে? এবার বলছে এটা কত গুণ? 81 গুণ। তাহলে সেটা কি? 81 গুণ, ঠিক আছে? তাহলে বিক্ষিপ্ত আলোর 81 গুণ কি? আমাদের প্রাথমিক একটা আলো। তার কি? তীব্রতা। তীব্রতার কথা বলছে আমাদের এত গুণ। এবার তীব্রতা যদি এত গুণ বলে তাহলে ল্যামডা কি হবে? ভাগ হবে। কেন? কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক তো। যখনই ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তখন উত্তরটা কি হয়? উল্টে যায়। তাহলে এটা যদি গুণ বলে যে এত গুণ বেশি, তাহলে এটা কি হবে? এত গুণ কম মানে ভাগ। ঠিক আছে? আমি বোঝাচ্ছি এক এক করে। তাহলে এত ভাগ কম। এবার এই ব্যস্তানুপাতিকটা কি সিম্পল ব্যস্তানুপাতিক না চতুর্ঘাত ব্যস্তানুপাতিক? চতুর্ঘাত ব্যস্তানুপাতিক। তার মানে আমি ভাববো যে যে সংখ্যাটা আমাকে দিয়েছে সেই সংখ্যাটা কার চতুর্ঘাত? তার মানে 81টা কার চতুর্ঘাত? তা আমরা জানি যে 81 হচ্ছে আমাদের 3 এর চতুর্ঘাত। 3 এর চতুর্ঘাত। কেন? কারণ 3 কে 4 বার যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? 3 তিরিককে 9, 3 তিরিককে 9, তাহলে 9 গুণ 9 করলে কত আসছে আমাদের? 81। তার মানে 3 কে যদি আমি 4 বার গুণ করি তবে কিন্তু আমাদের আসে 81। তাহলে আমি সিম্পলি সেইটা লিখে দেবো, সেই সংখ্যাটা। মানে কার চতুর্ঘাত সেই সংখ্যাটা লিখবো। তাহলে কি বলবো? 3 ভাগ। এবার 3 ভাগ মানে কি? 3 ভাগ মানে 1/3 গুণ। ঠিক আছে? ব্যাস, তাহলে কি হবে? উত্তরটা আমার 1/3 গুণ হবে। এভাবে কিন্তু আমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে যাতে আমাদের টাইমটা বাঁচে। কারণ আমাদের প্রসেস দেখিয়ে তো কোনো দরকার নেই। আচ্ছা, এটা 81 র জায়গায় আর কি দিতে পারতো? 81 গুণ দিলে তাহলে উত্তরটা কত হবে? 1/3 গুণ। আচ্ছা, এটা আমাকে দিতে পারতো 16 গুণ। তাহলে 16 গুণ হলে আমি কি বলতাম? যে 16টা তাহলে কতর চতুর্ঘাত? তাহলে 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4। 2 কে 4 বার গুণ করে দেখো 16 আসবে। আর কি দিতে পারতো? আমাকে 3 এর 4 ঘাত তো 81। 4 এর 4 ঘাত দিতে পারতো। তাহলে 16 16 কত হচ্ছে? 16 16 এই যে 256 হয়। তাহলে কি 256 গুণ দিতে পারতো। 256 গুণ দিলে তাহলে কত হতো উত্তরটা আমাদের? 1/4 গুণ হতো। আর কি দিতে পারতো? 625 দিতে পারতো। কারণ 625 কার 4 ঘাত? 5 এর 4 ঘাত। তাহলে আমাদের যদি বলতো 625 গুণ, তাহলে উত্তরটা কত হতো? 1 এর 5 গুণ হতো। বোঝা গেল? উল্টো প্রসেস দিয়ে দিতে পারতো যে আমাকে এত ভাগ হয়ে যাচ্ছে তাহলে কত গুণ হবে? তখন তাহলে আমি তার উল্টো উত্তর দিতাম। বোঝা গেল? ব্যস্তানুপাতিক মানে আমি যদি এখানে বলে যে এত গুণ বেশি, তাহলে আমি বলবো এত ভাগ কম। ঠিক আছে? এবার ভাগ মানে কি? সেটা 1/, করে লিখে দেবো। মানে অন্যন্যকটা লিখবো। ব্যস্তানুপাতিক সম্পর্কের মানেই তো এটা যে একে অপরের সাথে কি অন্যন্যকের সাথে সমানুপাতিক। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা সলভ করবো আমাদের এমসিকিউ যাতে আমাদের টাইমটা বাঁচে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন কি বলছে? এটাও আমরা একটা শর্ট ট্রিক দিয়ে করবো, যে ট্রিকটা আমরা মাধ্যমিক লেভেলে খুব সহজেই শিখে রাখি। কি? আমাদের এটা একটা সমান্তরাল সমবায়। কি করে বুঝলাম সমান্তরাল সমবায়? বুঝিয়ে দিচ্ছি। অর্ধেক লোক এটা বুঝতে জানে না যে সমান্তরাল সমবায় কি করে। অর্ধেক লোক বলতে স্টুডেন্টদের কথা বলছি। তাহলে আমাদের এখানে ধরে নিই যে নিচে কোনো একটা আমাদের তড়িৎ উৎস রয়েছে। তো সেখান থেকে আমাদের কারেন্ট আসছে। এবার কারেন্ট আসতে আসতে কি হচ্ছে? এই যে পথে যে কারেন্ট আসলো ওর কাছে তাহলে দুটো রাস্তা আছে না? এদিকে একটা রাস্তা যে রোধ, যেখানে রোধ কত? 1 ওহম,
এখানেও কিন্তু আমাকে 1 ওহম প্রশ্নে বলে দিয়েছে। এইবার তাহলে এই কারেন্টটা কি হবে, এখানে ভাগ হয়ে যাবে, ধরে নিলাম I1 কারেন্ট, আবার এখানেও ভাগ হয়ে যাবে, ধরে নিলাম I2 কারেন্ট। এর তো পথ দুটো, তাহলে দুই পথে দু রকম কারেন্ট চলে যাবে। তার মানে কি এই যে দুটো রোধ, এই দুটো রোধের মধ্যে দিয়ে কিন্তু আমাদের I ডিফারেন্ট, কিন্তু এদের দুজনেরই কিন্তু প্রান্তটা সমান। তার মানে দুজনেরই কিন্তু দু প্রান্তটা আমাদের ঠিক, এরও প্রান্ত এটা, এরও প্রান্ত এটা, তার মানে দু প্রান্তের বিভব প্রভেদটা কিন্তু সমান। তার মানে আমাদের ভি সেম। তাহলে যখন দুটো রোধের বা একাধিক রোধের আমাদের বিভব প্রভেদ সেম থাকবে, একই থাকবে, কিন্তু আমাদের প্রবাহ মাত্রা ভিন্ন থাকবে, তখন তারা কিসে থাকে, তখন তারা থাকে সমান্তরাল সমবায়। এবার সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আমরা কি করে আঁকি? তুল্য রোধ বলতে কি, যে ওই দুটো রোধকে সরিয়ে আমি যদি একটা রোধকে আঁকি, তাহলে সেই রোধটা কত রাখতে হবে। তাহলে সেই তুল্য রোধ সমান্তরাল সমবায়ে যখন দুটো রোধ থাকে কি করে বার করি, আমরা দুজনের গুণফল বার করি, তাকে দুজনের যোগফল দিয়ে ভাগ করি। দুটো রোধ কে কে আছে, এক আর এক, তাহলে এক আর এক গুণ করব, এক আর এক যোগ করব, তাহলে এক আর এক গুণ করলে কত হবে, এক, এবং এক আর এক যদি আমি যোগ করি তাহলে কত হবে, দুই, তাহলে হাফ কে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসবে, 0.5। আর আমাদের তুল্য রোধ, রোধের একক কি হয় আমাদের, ওহম, তাহলে উত্তরটা কত আসছে, 0.5 ওহম। তাহলে অ্যান্সারটা কত হবে, 0.5 ওহম। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্নে মুভ অন করা যাক। তারপরের প্রশ্ন কি, এক ওয়াট বলতে কি বোঝো? তা আমরা এখন কি জানি, এক ওয়াট বলছে। আচ্ছা, ওয়াটটা কার একক? ওয়াটটা কিন্তু আমাদের তড়িৎ ক্ষমতার একক। কি বলা হচ্ছে, ওয়াটটা হচ্ছে আমাদের ক্ষমতার একক। তা আমরা এখানে জানি যে আমরা তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে কি আমরা এখানে ওয়াটটা বলছি, কারণ আমাদের চ্যাপ্টারটা চল তড়িৎ। তো আমরা কি বলবো, যে এই তড়িৎ ক্ষমতা, তার মানে আমরা পি ধরবো। তাহলে এই যে ক্ষমতা পি, তার আমরা কি ফর্মুলা জানি, আমরা জানি যে আমাদের ক্ষমতা ভাইয়ের ক্ষমতা খুব বেশি, তার মানে আমাদের ক্ষমতার একক ভাই। ঠিক আছে, এইবার আমরা আরেকটা ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর। এটা কি আমাদের ওহম কাকার সূত্র। তাহলে ওহম কাকা কি বলেছিল, যে ভি ইজ ইকুয়াল টু আই আর। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে আই এর ফর্মুলা বার করতে চাই তাহলে কি আসবে, আমি যদি এখান থেকে আই এর মান বার করতে চাই, তাহলে আরটা এদিকে গুণে আছে, ওদিকে তাহলে ভাগে চলে যাবে, তাহলে কি হবে, ভি বাই আর। তাহলে আমার মেইন ফর্মুলা কিন্তু এটা, যে পি ইজ ইকুয়াল টু ভাই। আমি চাইলে এটার সাথে একটু কারুকার্য করতে পারি। কি কারুকার্য, আমি বললাম যে এই যে ভি, ভি এর জায়গায় আমি আই আর বসিয়ে দিচ্ছি। তাহলে ভি এর জায়গায় যদি আমি আই আর বসাই, সাথে আই গুণ আছে, তাহলে আই এর সাথে আই গুণ করে আই স্কোয়ার, আর তার সাথে পড়ে থাকবে আর। তাহলে এই একটা ফর্মুলা পেয়ে গেলাম। আর একটু কারুকার্য করি, আমি ভি কে একই রাখলাম, তাহলে ভি পড়ে থাকলো, আই কে আমি বদলে ভি বাই আর করছি, তাহলে ভি গুণ ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর। তাহলে আরেকটা ফর্মুলা কি আসছে, ভি স্কোয়ার বাই আর। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি এবার এখান থেকে এর ফর্মুলাগুলো, সরি, এককগুলো বার করি। তাহলে আমি বলছি যে পি ইজ ইকুয়াল টু ভাই, তাহলে পি এর একক কি, পি এর একক হচ্ছে আমাদের ওয়াট, তাহলে বলতে পারি যে 1 ওয়াট। ভি মানে কি আমাদের বিভব প্রভেদ, তাহলে তার জায়গায় কি বলতে পারি, ভোল্টেজ, তাহলে কি বলবো, যে 1 ভোল্ট। এবং আই মানে কি, আই মানে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, তার মানে কি অ্যাম্পিয়ার। তাহলে আমি কি বলতে পারি, যে 1 ওয়াট মানে 1 ভোল্ট গুণ 1 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে এই একটা ডেফিনেশন আসলো, যে 1 ওয়াট মানে 1 ভোল্ট গুণ 1 অ্যাম্পিয়ার পেলাম। আচ্ছা, এবার আমি আসি, ই মানে কি আমাদের ওয়াট, তাহলে বলতে পারি যে 1 ওয়াট। বোঝা গেল? আই মানে কি, আই মানে হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, তাহলে বলতে পারি যে 1 অ্যাম্পিয়ারের স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে তো একই আসে। ঠিক আছে, আর আর মানে কি, আর মানে হচ্ছে ওহম, তাহলে আমি বলতে পারি যে গুণ 1 ওহম, তাহলে এটাও একটা সংজ্ঞা আসতে পারতো, বা এককের ডেফিনেশন আসতে পারতো। তারপর কি বলছে, যে পি মানে হচ্ছে আমাদের ওয়াট, তাহলে কি বললাম 1 ওয়াট। ভি মানে কি, ভি মানে হচ্ছে আমাদের ভোল্টেজ বা বিভব প্রভেদ, তাহলে কি হবে 1 ভোল্টের স্কোয়ার। আর আর মানে কি আমাদের রোধ, তাহলে কি হবে 1 ওহম। তাহলে এই তিনজনের মধ্যে যে কোনো একটা আমার উত্তর আসবে। তাহলে চেক করি কোনটা উত্তর আছে, আমার আছে 1 ভোল্ট গুণ 1 অ্যাম্পিয়ার, তাহলে কি এই প্রথমটাতেই আমাদের সঠিক হয়ে যাচ্ছে। কোত্থেকে পেলাম, পি মানে এই ওয়াট মানে আমাদের পি, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আই, আমি জানি পি ইজ ইকুয়াল টু ভাই। বুঝা গেল? তাহলে ফর্মুলা ফেলবো, তাহলেই আমার উত্তর চলে যাবে। নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন আমাকে বলছে ভরের সঠিক ক্রম কোনটি। তা আমরা জানি যে আলফা আমাদের যে আলফা কণা, সেই আলফা কণাটা কি, আলফা কণাটা কিন্তু মেজরলি আমাদের হিলিয়াম 2+। আর হিলিয়ামের ভর কত হয়, হিলিয়ামের ভর হয় আমাদের 4, পরমাণু ক্রমাঙ্ক কত 2, তাই এরকম ভাবে লেখা আছে 4 2 হিলিয়াম 2+। তার মানে এর ভরটা কত, এর ভরটা তো আমাদের 4 AMU, যেটা আমি কি লিখতে পারি, 4 ইন্টু মাস অফ প্রোটন। এমপি মানে কি মাস অফ প্রোটন, বা একটা প্রোটনের ভর। তাহলে আমি বলতে পারি যে একটা প্রোটনের ভরের 4 গুণ হচ্ছে একটা আলফা কণার ভর। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে একটা আলফা কণা কতগুলো প্রোটনের ভরের সমান, 4টে প্রোটনের ভরের সমান। ঠিক আছে, আচ্ছা, একটা বিটা কণা, বিটা কণা মানে কি, বিটা কণা মানে তো আমাদের ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা কিভাবে লিখি, -1 0 ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিটা কণা।
বিটা কণাকে আমরা কিভাবে লিখি, এরকম ভাবে লিখি। তাহলে বিটা কণা মেজরলি কি আমাদের ইলেকট্রন, আর ইলেকট্রনের ভর তো নগণ্য, তাহলে ইলেকট্রনের ভর বেশি হবে না আমাদের 4টে প্রোটনের ভরের সমান একটা আলফা কণা তার ভর বেশি হবে, তাহলে আমাদের কিন্তু আলফা কণার ভর অবশ্যই অনেকটা বেশি হবে। তাহলে আমাদের কিন্তু আলফা কণার ভর অনেক বেশি। তারপর আসছে আমাদের বিটা কণা। এবার তারপর আসছে আমাদের গামা। গামা কিন্তু এক প্রকারের রশ্মি। কিরকম রশ্মি? আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে গামা রশ্মি, তার কিন্তু না আছে ভর না আছে আধান। তাহলে গামা রশ্মির কিন্তু প্রকৃতপক্ষে না তো কোনো ভর আছে না তো কোনো আধান রয়েছে, তার আধানও শূন্য, তার ভরও শূন্য। তাহলে এর সব থেকে কম, এর ভরটা শূন্য, এর ভর অনেকটাই কম, 9.3 গুণ 10⁻31 কেজি, বাট এটাকে আমরা প্রায় নগণ্য ধরি। ঠিক আছে, তার মানে শূন্যর থেকে তো বেশি। আর আলফা কি, আলফা অনেকটাই ভর বেশি, কারণ প্রোটনেরও 4 গুণ ভর। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি ভর কার হবে? আমাদের আলফা কণা, তারপর বিটা কণা, তারপর আমাদের গামা রশ্মি। তাহলে কি হবে? আলফা, তারপর বিটা, তারপর গামা। বোঝা গেল? তারপর আমাকে বলছে কি, তারপর আমাকে বলছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কত জোড়া মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়নি। আচ্ছা, আমাদের মেন্ডেলিফ কাকা কি বলেছিল? মেন্ডেলিফ কাকা বলেছিল যে যাদের ভর যেরকম থাকবে আমি সেই ভিত্তিতে সাজাবো। তাহলে মেন্ডেলিফ কি বলেছিল? যে আমি পারমাণবিক ভর নিয়ে কাজ করব। ঠিক আছে, বা অ্যাটমিক মাস নিয়ে কাজ করব। তার মানে যার পারমাণবিক ভর কম তাকে আগে রাখার কথা, আর যার পারমাণবিক ভর বেশি তাকে পরে রাখার কথা। কিন্তু মেন্ডেলিভ কাকা কি করলো? মুখে বলছে আমি ভর নিয়ে কাজ করছি, কিন্তু উনি আর্গন আর পটাশিয়াম এই দুজনের ক্ষেত্রে একটা খেলা খেলে দিল। কি? আর্গনের ভর হচ্ছে আমাদের 40, আর পটাশিয়ামের ভর হচ্ছে আমাদের 39। রাফলি রাউন্ড আপ করে বলছি আমি। তাহলে কাকে আগে রাখার কথা? তাহলে আমাদের কিন্তু হিসেব মতো পটাশিয়ামকে আগে রাখার কথা, আর্গনকে পরে রাখার কথা। কিন্তু মেন্ডেলিভ বললো না না, আমি তা করবো না, আমি আগে আর্গনকে রাখছি পরে পটাশিয়ামকে রাখবো। এবার সবাই বলে যে কেন? কারণ ও বলছে আমার মন বলছে, কারণ এদের রাসায়নিক ধর্মের মধ্যে আমি সাদৃশ্য দেখছি, এদের ভৌত ধর্মের মধ্যে আমি সাদৃশ্য দেখছি। তাহলে উনি রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্যের ভিত্তিতে বললো যে আমি আর্গনকে আগে রাখবো। তাহলে উনি তো বলছিল যে আমি পারমাণবিক ভর নিয়ে কাজ করছি, কিন্তু রাখলো আগে উনি আর্গনকে, যে কিনা উল্টো ভারী। তাহলে এরকম তিনি 4 জোড়া ভুল করেছিল, যে ভুলটা পরবর্তীকালে দেখা গেল যে তার নীতি অনুযায়ী ভুল। সে যে বলছিল মুখের কথায় যে আমি পারমাণবিক ভর দিয়ে সাজাচ্ছি, পারমাণবিক ভর দিয়ে আদৌ সাজানো যাবে না। পরবর্তীকালে কি পেলাম আমরা? যে আমাদের দীর্ঘ পর্যায় সারণীতে আমরা পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাসের বেসিসে কিন্তু আমাদের প্রত্যেকটা মৌলকে স্থান দিয়েছি পর্যায় সারণীতে। তাহলে মেন্ডেলিভ যে প্রথমে ভাবছিল যে আমি পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলদের পর্যাবৃত্ত ধর্ম সাজাবো, সেটা কিন্তু ঠিক নয়। আমরা বিভিন্ন মৌলের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের পর্যাবৃত্ততা সেটা কিসের ভিত্তিতে পাবো? সেটা পাবো পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে। তাহলে এরকম ভুল কতগুলো করেছিল মেন্ডেলিভ? আমাদের 4 জোড়া করেছিল। বোঝা গেল? তাহলে এই 4 জোড়া ছিল কিন্তু আমাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ত্রুটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে, মেন্ডেলিফের নীতি অনুযায়ী, কারণ মেন্ডেলিফ ভর নিয়ে কাজ করতে চাইছিলেন। বোঝা গেল? আচ্ছা, কি কি সেটা পড়তে হবে না, আমাদের এই একটা এক্সাম্পল কিন্তু একটু মনে রাখতে হয় যে পটাশিয়ামের 39 এবং আর্গনের 40। কেন মনে রাখতে হয়? কারণ আমাদের একটা বড় প্রশ্ন আসে যে মেন্ডেলিফের আহ পর্যায় সারণী ত্রুটি লেখো। ওখানে কিন্তু আমরা প্রথম পয়েন্ট কি বলি? হাইড্রোজেনের অবস্থান। দেখো একসাথে কিন্তু কত প্রশ্ন ডিসকাস হয়েছে। হাইড্রোজেনের অবস্থান প্রথম পয়েন্ট বলি কি, যে হাইড্রোজেন আমাদের গ্রুপ 1 মৌলদের সাথেও ম্যাচ করে, আবার গ্রুপ 17 মৌলদের সাথেও ম্যাচ করে, তাহলে ওকে কোথায় রাখবো? যার কারণে হাইড্রোজেনের স্থান আজও নির্দিষ্ট নয়। এই কারণে কিন্তু হাইড্রোজেনকে মেন্ডেলিভ দুষ্ট মৌল বা রাফ এলিমেন্ট বলেছিলেন। এটাও কিন্তু প্রশ্ন আসে। 1 নম্বর পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট আমরা কি বলে থাকি? যে আমাদের পারমাণবিক ভরের ভিত্তিতে আমি যখন সাজাচ্ছি, তাহলে আইসোটোপদের আলাদা জায়গা দেওয়ার কথা। কারণ আইসোটোপ কে কে হয়? আইসোটোপ হয় আমাদের হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 2 1, হাইড্রোজেন 3 1। তাহলে এদের কি আমাদের ভরটা একই? ভর তো আলাদা। তাহলে ভর যদি আলাদা হয়, তাহলে আমাদের পর্যায় সারণীতে এরকম রাখা উচিত যে হাইড্রোজেন এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, এখানে 1 থাকলো, এখানে 2 থাকলো, এখানে 3 থাকলো, এরকম থাকা উচিত। তা তো হয় না। আমাদের পর্যায় সারণীতে কি হয়? এদিকে হাইড্রোজেন, এদিকে হিলিয়াম, তাহলে শুধু হাইড্রোজেন এক জায়গাতেই থাকে। তাহলে এরকম কেন করলাম? আইসোটোপদের তো ভর আলাদা। তাহলে তো আমি যদি ভরের ভিত্তিতে সাজাতে যাই, তাহলে তো আমাদের আইসোটোপদের আলাদা করে ঘর দেওয়া দরকার। কিন্তু মেন্ডেলিফ সেটা দেয়নি। তাহলে মেন্ডেলিফের কথা অনুযায়ী কিন্তু এটা একটা ত্রুটি। তাহলে মেন্ডেলিফের যে পর্যায় সারণী তার এটা দ্বিতীয় ত্রুটি দাঁড়ালো। তৃতীয় ত্রুটি কি? তৃতীয় ত্রুটি হচ্ছে এটা, যে তিনি বলছিলেন যে আমি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাচ্ছি, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, কত জায়গায়? 4 জোড়া, 4 জোড়া ক্ষেত্রে তিনি কিন্তু এরকম করলেন। যেমন আমাদের পটাশিয়ামের ভর আমাদের কম হওয়া সত্ত্বেও পটাশিয়ামকে তিনি কিন্তু বেশি ভর বিশিষ্ট আর্গনের পরে রাখলেন, কারণ তাদের রাসায়নিক ধর্মে তিনি সাদৃশ্য পাচ্ছিলেন। তাই পর্যায় সারণীতে তিনি যে শৃঙ্খলটা তৈরি করতে চাইছিলেন, সেই শৃঙ্খলটাকে মেনটেন করার জন্য তিনি আর্গনকে আগে স্থান দিলেন এবং পটাশিয়ামকে পরে স্থান দিলেন। বোঝা গেল? আচ্ছা, তাহলে তখন কিন্তু আমরা এই এক্সাম্পলটা মেনশন করি, তাই আর্গন এবং পটাশিয়ামের মানটা আমরা মনে রাখার চেষ্টা করব। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা মুভ করি নেক্সট প্রশ্নতে।
নেক্সট প্রশ্ন কি বলছে যে কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে। আমরা একবারে সবকটা মৌলের বন্ধন দেখে নেবো। তাহলে প্রথম বলছে H2O। আচ্ছা, প্রথম কথা, এটা তো আমাদের সমযোজী বন্ধন। হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেন, কোনো আম নেই মানে তার মানে ধাতু নেই। ধাতু নেই তার মানে দুটোই অধাতু হলে কি সমযোজী বন্ধন। অধাতু অধাতু তার মানে সমযোজী বন্ধন। তাহলে হাইড্রোজেনের স্ট্রাকচার কেমন হবে? আমি জানি যে অক্সিজেনের দুটো হাত হয়, তাহলে কি হবে? এদিকে একটা হাত, এদিকে একটা হাত। আর হাইড্রোজেনের একটা করে হাত হয়, তাহলে দুজনেরই হাত স্যাটিসফাই হয়ে গেল। আর অক্সিজেনের কিন্তু এদিকে আমাদের দুজোড়া লোন পেয়ার পড়ে রয়েছে। লোন পেয়ার মানে কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কেন? কারণ অক্সিজেনের কত 8, তার মানে কত 2,6। তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তাহলে 1 2 3 4 5 6। বোঝা গেল? 5 6 বলতে এই যে একটা আর এই যে একটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা H2O স্ট্রাকচার হলো। কোনো দ্বিবন্ধন পেলাম না, দ্বিবন্ধন নেই। তাহলে এটা গেল আমাদের H2O। তারপর কি আসছে? তারপর আসছে আমাদের CO2। কার্বনের কটা হাত? 4টে হাত। অক্সিজেনের কটা হাত? দুটো হাত। অক্সিজেন কটা আছে? দুটো আছে। অক্সিজেনের তো দুটো করে হাত, তাহলে কি হবে? এদিকে দুটো হাত, এদিকে দুটো হাত। তাহলে এইটা কিন্তু আমাদের দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, এবং এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটার মধ্যেই কিন্তু আমি সমযোজী দ্বিবন্ধন পাচ্ছি। ঠিক আছে, বাকিগুলো স্ট্রাকচার করে দেখি না। তারপরেরটা বলছে আমাদেরকে NH3। নাইট্রোজেনের কি হয়? নাইট্রোজেনের 3টে হাত হয়, তাহলে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এবং এখানে কিন্তু আমাদের একটা লোন পেয়ার থাকে। ঠিক আছে? লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের NH3 এর স্ট্রাকচার। এবং আমাদের যদি CH4 এর স্ট্রাকচার বলা হয় বা মিথেনের স্ট্রাকচার বলা হয়, সেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। কি? কার্বনের 4টে হাত থাকে, তাহলে কি হবে? সে ঠিক এরকম ভাবে সজ্জিত হয়ে যায়। এবার এই যে কোণটা, এই কোণটার মান কত? এই কোণটার মান কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। এবং আমাকে যদি বলে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য কত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সেটা কত হয়? সরি, 1.09 অ্যামস্ট্রং হয়। ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমি দ্বিবন্ধন কোথায় পাচ্ছিলাম? ডবল বন্ড এই যে এখানে পাচ্ছিলাম CO2। তাহলে কোন সমযোজী বন্ধনের দ্বিবন্ধন আছে? সরি, কোন সমযোজী যৌগের দ্বিবন্ধন আছে আমাদের? CO2। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমাকে বলছে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 20 ml H2 গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে কত ml O2 তৈরি হবে? আচ্ছা, এইবার আগে বলো তো, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ কেন করি? এমনি জলের তড়িৎ বিশ্লেষণ কেন করি না? কারণ নর্মাল টাইমে আমরা যদি মানে শুধু বিশুদ্ধ জলকে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করাতে যাই, তখন কিন্তু খুব কম সংখ্যক H প্লাস ও H মাইনাস পাবো। ঠিক আছে? কিন্তু আমি যদি লঘু H2SO4 মিশিয়ে দিয়ে জলের তড়িৎ বিশ্লেষণ ঘটাই, তখন কিন্তু আমরা H প্লাস ও H মাইনাস বেশি পাবো। তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষণটা অনেক স্মুথ হবে। তাই জন্য কিন্তু আমরা অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ ঘটাই। ঠিক আছে? এবার কার ঘটাচ্ছি? H2O বা জলের তড়িৎ বিশ্লেষণ ঘটাচ্ছি। তাহলে তৈরি কি হবে? বলেই দিচ্ছে যে 20 ml H2 কি আমাদের গ্যাস তৈরি হচ্ছে ক্যাথোডে। তাহলে কি তৈরি হবে? আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এবং আমাদের অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে কি কি তৈরি হচ্ছে? আমাদের H2 আর O2 তৈরি হচ্ছে। বিক্রিয়াটা কি ব্যালেন্স করা হলো? না, হয়নি। কেন? কারণ এখানে একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। তাহলে কি করতে হবে? এখানে 2 বসিয়ে দিতে হবে। আবার এখানে 2 বসালে এখানে হাইড্রোজেন 4টে হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আবার 2 বসাতে হবে। তাহলে আমি কি দেখছি? আমি দেখছি যে এখানে 2:1 অনুপাত তৈরি হচ্ছে না? তাহলে আমি কি বলবো? যে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত, সেটা কিন্তু 2:1। তাহলে যদি আমাদের এখানে এটা 20 ml হয়ে থাকে, তাহলে অক্সিজেন কত ml হবে? 2:1 অনুপাত তো। তাহলে এটা কত হবে? নিশ্চয়ই 10 ml অনুপাত, মানে 10 ml আয়তন। তাহলে উত্তরটা কত হবে? 10 ml। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝে গেল? এরকম ভাবেই করা যায়। আর নইলে আমি এখানে করব V1/N1 = V2/N2। ঠিক আছে? তাহলে V1 কত? V1 হচ্ছে আমাদের 20 ml। এবং N1 মানে কি? N মানে কি? মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যায় যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টকে আমরা মোল সংখ্যা ধরতে পারি। তাহলে এখানে আমরা বলবো 2 মোল। এককটা আমি আর বসাবো না। V2 মানে কত? V2 মানে আমাকে বার করতে হবে। ওই আয়তনটাই তো আমাকে বার করতে বলছে। আর N1 মানে কি কত? কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে কি এখানে 1 বসাবো। তাহলে আমি যদি এখান দিয়ে কাটাকাটি করি, তাহলে V2 এর মানটা কত পাচ্ছি আমি? V2 এর মান কিন্তু 2 দিয়ে 20 কে কাটলে 10। তাহলে উত্তরটা কত আসছে আমাদের? 10 ml। ঠিক আছে? তাহলে আমাদের আয়তনটা কত আসছে আমাদের অক্সিজেনের? 10 ml। ঠিক আছে? তাহলে কেউ যদি বাই প্রসেসে যেতে চাও, তাহলে এইটা হচ্ছে তার প্রসেস। আর কেউ যদি এরকম মানে এরকমই করবো আমরা এমসিকিউতে, তাহলে এরকম ডিরেক্টলি করলে তাহলে কি এটা হচ্ছে আমাদের উত্তর 10 ml। তাহলে উত্তরটা কত হবে আমাদের? 10 ml। বোঝা গেল? নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমাকে বলছে যে ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক কি রাম? হচ্ছে আমাদের পাইরো সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? পাইরো সালফিউরিক অ্যাসিডকে কিন্তু আমরা বলি ওলিয়াম। বোঝা গেল? বাকিগুলো যদি বলতে চাই, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? আমাদের H2SO4। অর্থো সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সেটাও কিন্তু আমাদের H2SO4।
হাইপোসালফিউরিক অ্যাসিডের সংকেত কি? হাইপো, হাইপো মানে কি আমাদের কম হয়ে যায়, কি কমাবো আমরা? অক্সিজেন কমিয়ে দেবো, তাহলে এটা কিন্তু হয় আমাদের H2SO2। তাহলে এইগুলো কিন্তু এদের বিভিন্ন সংকেত। বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন দেখা যাক যে আমাদের নীল বর্ণের কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড নিমজ্জিত করলে নিমজ্জিত অংশের পৃষ্ঠতলে লাল ধাতব কপারের আস্তরণ তৈরি হয় কারণ। এবার আমরা একটা রাসায়নিক শ্রেণী পড়েছিলাম, তড়িৎ রাসায়নিক শ্রেণী, যেখান থেকে আমরা কি ধাতুর সক্রিয়তা বিচার করতে পারি। সেটা কি ছিল আমাদের? প্রথমে ছিল আমাদের পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ছিল আমাদের অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা একটা গ্রুপ ছিল। তারপর কে ছিল? তারপর ছিল আমাদের Zn, তারপর ছিল কি আমাদের লোহা, তারপর কে ছিল? তারপর ছিল আমাদের Sn, তারপর ছিল Pb। ঠিক আছে, তারপর আমি পাশে লিখছি, পিবির পরে কে ছিল? পিবির পরে ছিল আমাদের H, তারপর ছিল Cu, তারপর ছিল Hg, তারপর ছিল আমাদের Ag, তারপর Au। তাহলে এটা আমাদের একটা শ্রেণী। ঠিক আছে, এরকম ওর পরে কিন্তু এটা আসছে। আবার এরাও কিন্তু একটা আলাদা শ্রেণী ছিল। ঠিক আছে, এরা একটা আলাদা শ্রেণী ছিল। এই শ্রেণীগুলো এখন ডিটেলস আমি আর বোঝাচ্ছি না। তাহলে ওপর থেকে বা আমি নিচ থেকে যদি ওপরের দিকে যাই, তাহলে কি হয়? আমাদের কিন্তু ইলেকট্রন গ্রহণ ক্ষমতা, আমাদের কিন্তু ইলেকট্রন বর্জন ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে গ্রহণ ক্ষমতা কি হবে? কমবে। ইলেকট্রন গ্রহণ ক্ষমতা কমা মানে কি? আমাদের জারণ ক্ষমতা কমে যায়। ঠিক আছে, ইলেকট্রন বর্জন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে নিচ থেকে উপরের দিকে যখন যাব তখন কিন্তু আমাদের ইলেকট্রন বর্জন ক্ষমতা বৃদ্ধি পায় বা বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইবার একটা আরো ইম্পর্টেন্ট জিনিস কি, যে আমাদের এই যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এরা কিন্তু সব নিচে আছে, সব থেকে নিচে কে আছে? আমাদের Au। আর সব থেকে উপরে কে আছে? আমাদের পটাশিয়াম। ঠিক আছে, মানে এইগুলো শুরু হলো, তার নিচে এরা রয়েছে। ঠিক আছে, এইবার আমাদের ওপরে থাকা কোনো ধাতু, মানে যারা বেশি সক্রিয়, নিচ থেকে উপরের দিকে যখন যাচ্ছি তখন কি হচ্ছে? আমাদের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে ওপরে থাকা ধাতুগুলো কি হয়? বেশি সক্রিয় ধাতু। যেরকম এরা কি হয়? এরা হচ্ছে আমাদের অধিক সক্রিয় ধাতু। ওই জন্য বললাম না যে এরা একটা আলাদা ব্লক। তাহলে এরা কি? এরা হচ্ছে আমাদের অধিক সক্রিয় ধাতু। যে ধাতুগুলোকে আমাদের কিন্তু নিষ্কাশনের জন্য সাধারণ কোনো হাইড্রোজেন বা কার্বন দ্বারা বিজারণ করলে হবে না, কি করতে হয়? এদের যে গলিত ক্লোরাইড বা হাইড্রোক্সাইড লবণ, তাদের তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করতে হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরা কি আমাদের সক্রিয় তড়িৎ ধাতু, সক্রিয় ধাতু, যাদের কিন্তু তড়িৎ বিশ্লেষণ করে আমাদের ধাতু নিষ্কাশন করতে হয়। ঠিক আছে, এবার ওপরের দিককার যে সক্রিয় ধাতুগুলো আছে, তাদের সাথে যদি আমি নিচের দিককার কোনো কম সক্রিয় ধাতুর লবণের বিক্রিয়া ঘটাই, তাহলে কিন্তু এই যে অধিক সক্রিয় ধাতু প্রতিস্থাপন বিক্রিয়া করে। কিভাবে? সেটাই এখন দেখে নেওয়া যাক। যেমন আমাকে বলছে নীল বর্ণের কপার সালফেট, কি বলছে? নীল বর্ণের কপার সালফেট, তাহলে কি? CuSO4, তার মধ্যে আমি আয়রন দণ্ড নিমজ্জিত করছি, তার মানে কি? Fe। তাহলে এখানে চিহ্নিত করি তো, আমাদের Fe কোথায় আছে? এই যে উপরের দিকে রয়েছে। কিন্তু আমাদের এই যে কপার সালফেট মানে কপারের একটা লবণ, সেটা কপারটা কোথায় আছে? নিচের দিকে রয়েছে। তাহলে Fe কি? Fe হচ্ছে আমাদের বেশি সক্রিয়, তাহলে Fe কি? আমাদের অধিক সক্রিয়। আর Cu কি? আমাদের কম সক্রিয়। একে অপরের রেসপেক্টে বলছি। ঠিক আছে, তাহলে এই যে অধিক সক্রিয় কোনো ধাতু, সে যখন কম সক্রিয় কোনো ধাতুর লবণের সঙ্গে বিক্রিয়া করে, তখন সে একে অপরকে প্রতিস্থাপিত করে। তার মানে Fe কি করবে? Fe কপারের জায়গায় চলে আসবে। তার মানে কপার আলাদা হয়ে যাবে, আর Fe কি? SO4 তৈরি করে ফেলবে। এইবার এই যে FeSO4 তৈরি করে ফেললো না, এই FeSO4 কি হয়? FeSO4 হয় লালচে রঙের। তাহলে FeSO4, সরি, আমাদের কপার কি হয়? আমাদের লালচে রঙের। তাহলে কপার কি করবে? আমাদের লালচে বর্ণ তৈরি করবে। তাহলে তার জন্যই কি হয়? আমাদের লাল ধাতব আস্তরণ তৈরি হয়। তার মানে আমি কি বলবো? আমি বলবো যে Fe আমাদের রাসায়নিক শ্রেণীতে ওপরে থাকে, তাই এটি অধিক সক্রিয়, এবং Cu মানে কপার আমাদের রাসায়নিক শ্রেণীতে নিচের দিকে থাকে, অর্থাৎ কম সক্রিয়। তাহলে আমাকে বলছে যে রাসায়নিক সক্রিয়তার শ্রেণীতে কপার আয়রনের নিচে থাকে। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হলো। বোঝা গেল? যদি আমাকে বলতো যে কে বেশি সক্রিয়, তাহলে বলতাম যে আমাদের Fe বেশি সক্রিয় এবং কপার কম সক্রিয়। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? হাইড্রোকার্বন মানে কি? কার্বন এবং হাইড্রোজেন থাকবে, সবার মধ্যেই রয়েছে। বলছে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি? যখন কার্বন কার্বনের মধ্যে আমাদের কি হচ্ছে ওটা, যখন আমাদের কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, তখন আমরা কি বলবো? যে তারা সম্পৃক্ত। এবং কার্বন কার্বনের মধ্যে যদি ডবল বন্ড থাকে বা কার্বন কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে তখন আমরা বলবো অসম্পৃক্ত। আমি কিন্তু কার্বন কার্বনের মধ্যে বলেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কার্বন এবং কার্বনের মধ্যেই আমি চেক করব। তাহলে প্রথম আমাকে যে অপশনটা দিচ্ছে, প্রথম অপশনটা কি? প্রথম অপশন আমাকে বলছে C2H4। তাহলে কার্বন দুটো,
এবং হাইড্রোজেন 4টে, তাহলে কি করব, দুদিকে দুটো করে দিয়ে দেবো। তাহলে এদিকে দুদিকে দুটো করে দিলাম। হাইড্রোজেনের একটা করে হাত হয়, তাহলে হাইড্রোজেনের একটা করে হাত বসিয়ে দিলাম। এবার কার্বনে তো 4টে হাত, তাহলে দুটো হাত হয়েছে, তাহলে কি এদিকে দুটো হাত বসাতে হবে। তাহলে কি হলো, এটা তো আমাদের ডবল বন্ড চলে আসলো। তাহলে কার্বন কার্বন ডবল বন্ড বা কার্বন কার্বন সিঙ্গেল ট্রিপল বন্ড থাকলে তাহলে এটা কি তখন অসম্পৃক্ত হয়ে যায়। তাহলে এটা কিন্তু আমাদের আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে এটা হবে না। তারপর বলছে C2H6, তাহলে C2H6 মানে কি, কার্বন কার্বন H6, তার মানে কি তিনটে তিনটে করে বসাতে হবে। তাহলে এদিকে তিনটে এদিকে তিনটে বসিয়ে দিলাম, বসালাম। তাহলে কি হাইড্রোজেনের একটা হাত, 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 হাইড্রোজেনের একটা হাত। এবার এই কার্বনে তো 4টে হাত হয়, 3টে হাত হয়ে গেছে, তাহলে এদিকে একটাই হাত হবে। তাহলে এটা কি কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বা আমাদের স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাহলে এটা কি হবে আমাদের C2H6 হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা যদি আমি ভাঙাতে চাই, অপশন সি C2H6, তাহলে কি আসবে, করে দেখবে, এটা আসবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি, তাহলে ট্রিপল বন্ড আসতে মানে ওটাও কি আমাদের অসম্পৃক্ত। নেক্সট প্রশ্ন আমাকে বলছে, কোনো প্রশ্ন কি স্কিপ হয়ে গেল? না, ঠিক আছে। তাহলে নেক্সট প্রশ্ন আমাকে বলছে যে গ্রুপ বি এর প্রশ্ন। আমরা এবার তাহলে গ্রুপ এ শেষ করে ফেলেছি, এবার আমরা গ্রুপ বি তে ঢুকবো। 2 দাগের প্রশ্নগুলোতে, 2 দাগের প্রশ্নে আমাদের কি আছে, কয়লার তাপন মূল্য 15,000 কিলো জুল পার কেজি বলতে কি বোঝো। এটা আমি খুব সোজা করে একটা বোঝাই, বা আমি না, বেশিরভাগ টিচাররা হয়তো এইভাবেই বোঝায়, যে পার কেজি, পার কেজি মানে কি 1 কেজিতে আমি কত পাবো। এবার সামনে কি দিচ্ছে, কিলো জুল, তার মানে কি তাপ শক্তি, শক্তির একক হচ্ছে জুল, কিলো জুল, তাহলে এটা কি পাবো, তাপ শক্তি পাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে আমি কি বলবো, যে 1 কেজি থেকে কত তাপ শক্তি পাবো সেটাই হচ্ছে আমাদের তাপন মূল্য। তাহলে আমি কি লিখবো ভাষায়, ভাষায় লিখবো যে কয়লার তাপন মূল্য 15,000 কিলোজুল পার কেজি বলতে বোঝায় যে 1 কেজি কয়লা পোড়ালে, না একটু ভালোবাসা বলবো, কি বলবো, যে 1 কেজি কয়লা সম্পূর্ণ দহনে কত বলবো, বলবো যে 15,000 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন করে। এটা তাহলে আমি বলে দেবো। তাহলে কি বলবো, যে 1 কেজি কয়লা সম্পূর্ণ দহনে 15,000 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, খুবই সিম্পল, জাস্ট বুঝে নিয়ে করতে হয়। যখন কাউকে পারে লেখা হয়, এটা কিভাবে লিখতে পারতো, কিলোজুল কেজি ইনভার্স লিখতে পারতো, তাহলেও কি একই জিনিস, যে কিলোজুল পার কেজি। ঠিক আছে, তার মানে কি 1 কেজিতে কত কিলোজুল পাচ্ছি সেটাই হচ্ছে তার আহ, মানে অর্থ। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে সৌরশক্তি ব্যবহারের একটি অসুবিধা বলতে। তো সৌরশক্তি ব্যবহারের অসুবিধা কি, যে আমাদের যখন আবহাওয়া খারাপ থাকবে, যখন বর্ষা বাদলের দিন থাকবে, তখন আমাদের সূর্যালোক আসবে না। সূর্যালোক না আসলে তাহলে আমাদের সোলার প্যানেল চার্জ হবে না, তাহলে কি আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারবো না। আর কি হতে পারে, আর হতে পারে যে আমাদের সৌরশক্তি পাওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যেরকম সোলার প্যানেল, সেগুলো কি খুব ব্যয়বহুল প্রথমবার স্থাপনের জন্য, তাহলে সেটাও একটা আমাদের অসুবিধা হতে পারে। তাহলে এরকম অসুবিধা কিছু লিখতে হবে, যেগুলো আমরা ছোট ক্লাসে পড়েছি। ঠিক আছে, খুব কমন সেন্সের বিষয়। তারপরের প্রশ্নটা বেশ ভালো একটা কনসেপচুয়াল প্রশ্ন, যে পাশের বিবৃতি সত্য না মিথ্যা লেখো, অভিকর্ষের বিপরীতে ব্যাপন হতে পারে কি পারে না। তা আমরা একটা কথা বুঝি যে ব্যাপন জিনিসটা কি। ব্যাপন না এমন একটা প্রক্রিয়া যেটা কিন্তু অভিকর্ষ বলঠলের উপর নির্ভর করে না, বরং সেটা নির্ভর করে আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর। হ্যাঁ, এটা কি সব ইংরেজি ফ্যান্সি ওয়ার্ড। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গাঢ়ত্বের পার্থক্য। মানে মানে আমাদের যে বিভিন্ন পদার্থের অণুগুলো আছে, সেই অণুগুলো কি হয় নিজস্ব গতিশক্তির কারণে, প্রত্যেকটা অণুর কি থাকে, নিজস্ব একটা গতিশক্তি থাকে। মেজরলি আমরা এটা কোথায় লক্ষ্য করি, আমাদের গ্যাসেদের জন্য কি হয়, যে তাদের যে গতিশক্তির থাকে, সেই গতিশক্তির কারণে তাদের কি হয়, যে অণুগুলো, সেই অণুগুলো সবসময় এলোমেলো ভাবে ছুটোছুটি করে। এই যে গতি, সেই গতির ফলে কি হয়, ওই অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে। কি বললাম, যে উচ্চ ঘনত্ব যেদিকে আছে সেখান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে। তো কিরকম হয়, যেমন একটা ঘর, এই ঘরের মধ্যে তুমি মাস্ট একটা পারফিউম দিয়েছো, যে আজকে তো আমি কারোর সাথে দেখা করতে যাব, এখানে পারফিউম দিয়েছো। পাশের ঘরে এখানে আমাদের মা বসে রয়েছে, এবার কি হবে, এই ঘরে তাহলে আমাদের উচ্চ ঘনত্ব হয়ে যাচ্ছে ওই পারফিউমের গ্যাসটার, কিন্তু এই ঘরে তো আমাদের নিম্ন ঘনত্ব আছে ওই গ্যাসটার, তাহলে কি হবে, এই ঘরে যে উচ্চ ঘনত্ব, ওই ঘরে নিম্ন ঘনত্ব, এখান থেকে গ্যাসটা তাহলে ধীরে 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 কি হবে, ওই ঘরের দিকে চলে যাবে, তাহলে পারফিউমের গন্ধটা এদিকে চলে যাবে। আর এক্ষুনি বলে কি রে এত পারফিউম দিয়েছিস কেন, তাহলে এটা কি হলো, আমাদের ব্যাপন প্রক্রিয়ার জন্য হলো। তাহলে তুমি কেস খেলে কার জন্য, কেস খেলে ব্যাপন প্রক্রিয়ার জন্য। বোঝা গেল, তাহলে এই ব্যাপন প্রক্রিয়ার জন্য কি হলো, কোনো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে আমাদের অণুগুলো ছড়িয়ে পড়লো।
এগুলো কি আদৌ আমাদের অভিকর্ষ বলের উপর ডিপেন্ড করলো? না, বরং এগুলো কিসের উপর ডিপেন্ড করলো? আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা গাঢ়ত্বের ওপর। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের বাম থেকে ডান দিকেও হতে পারে, নিচে হতে পারে, আমাদের ওপরের দিকে হতে পারে, মানে অভিকর্ষের বিপরীতেও হতে পারে, অভিকর্ষের দিকেও হতে পারে। তাহলে ম্যাটারই করছে না অভিকর্ষ কোন দিকে আছে না নেই। ঠিক আছে? এখানে কোনো জিওট্রপিক চলনের কনসেপ্ট লাগাতে যেও না আবার। তাহলে কি হবে? এটা সত্য। ঠিক আছে? এসব অভিকর্ষ টভিকর্ষ এইসবের উপর কোনো ডিপেন্ড করে না। যেদিকেই আমাদের গাঢ়ত্বটার পার্থক্য থাকবে সেদিকেই কি আমাদের চলনটা ঘটবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি? নেক্সট আমাকে বলছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বের সমীকরণটা লেখো। তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাই তো? এবার আমরা দুটো ফর্মুলা জানি। দুটো ফর্মুলা কি? এন মানে আমি জানি ডাব্লিউ বাই এম। ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে আমাদের ভর, এবং এম বলতে আমাদের সিলেবাসে আমরা কি ধরি? আণবিক ভর, যেটা আমাদের আপেক্ষিক আণবিক ভর। তাই জন্য আমরা বলি যে এর নাকি একক নেই। ঠিক আছে? আচ্ছা, এমনি এখানে আমরা যখন বসাই তখন কি ওটাকে আমরা মোলার ভর বললে তবেই আমরা এককটাকে জাস্টিফাই করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরেকটা ফর্মুলা আমরা জানি যে আমাদের ডেনসিটি, যেটাকে আমরা ডি অথবা অনেকে রো ধরে। ঠিক আছে? তাহলে হয় তোমরা রো ধরো আর নাহলে ডি ধরো। ডি মানে কি? ডেনসিটি বা ঘনত্ব। তার আমি ফর্মুলা কি জানি? ডাব্লিউ বাই ভি। ডাব্লিউ কেন? ডাব্লিউ মানে হচ্ছে আমাদের ভর এবং ভি মানে হচ্ছে আমাদের আয়তন। তাহলে এই ফর্মুলা দুটো কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমাদের মোল সংখ্যা, এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের মোল সংখ্যা। তাহলে আমাদের নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা সেটা কিন্তু আমাদের ভর ভাগ আণবিক ভর, এটা একটা ফর্মুলা। এবং আমাদের যে ঘনত্ব সেটা কিন্তু আমাদের ভর ভাগ আয়তন, এটা একটা ফর্মুলা। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার তাহলে আমরা ডিরাইভ করি। ডিরাইভ করলে আমরা কি পাবো? আমি একটা কাজ করছি, পিভি, এন এর জায়গায় আমি ডাব্লিউ বাই এম বসিয়ে দিচ্ছি। তাহলে এন এর জায়গায় আমি বসালাম ডাব্লিউ বাই এম, বাকিটা সেম থাকলো। এইবার আমি ইচ্ছা করে এই যে এমটা এদিকে ভাগে আছে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে গুণে চলে যাবে। আর এই যে ভিটা ছিল, ভিটাকে আমি তাহলে এদিক থেকে গুণে আছে এদিকে আনলে ভাগে চলে যাবে, তাহলে আমি এদিকে ভাগে পাঠিয়ে দিলাম। বোঝা গেল? এইবার আমি একটা জিনিস লক্ষ্য করছি যে পিএম ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, মানে ভর ভাগ আয়তন। তাহলে সেটা তো আমাদের ঘনত্ব। তাহলে আমি ডি লিখতে পারি বা রো লিখতে পারি। তাহলে কি হয়ে গেল? পিএম ইজ ইকুয়াল টু ডি আর টি। তাহলে এখান থেকে আমাদের ডি এর ফর্মুলা কি আসবে? মানে ঘনত্বের ফর্মুলা কি আসবে? ডি এর সাথে রয়েছে কি? আর টি গুণে, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? পিএম ভাগ আর টি। তাহলে এখানটায় আমার উত্তরটা কি হলো? উত্তরটা তাহলে আমার হয়ে গেল যে প্রাইম মিনিস্টার ভাগ রাষ্ট্রপতি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, এটা কি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। তাদের ভাগফল বা অনুপাতটা কি দেয় আমাদের? রো বা ঘনত্ব অথবা ডি, ডেন্সিটি। তাহলে রো অথবা ডি দ্বারা কি আমরা ঘনত্বকে প্রকাশ করি। তাহলে ঘনত্বের রাশিমালা আমি কি করে বার করলাম? পিএম ডিভাইডেড বাই আর টি। মনে রাখার জন্য কি বলবো? প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্নটা আমাকে বলছে যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? আমার খুব অকওয়ার্ড লাগে এরকম প্রশ্ন যখন দেয়। কারণ এইসব প্রশ্ন আমার তো নিজের পার্সোনালি মুখস্থ থাকে না। যেটা আমার লাগবে না সেটা আমি কেন মুখস্থ করতে হবে? মানে যেটা মুখস্থ করে কোনো কাজে দেবে না সেটা কি করবো মুখস্থ করে? এরকম প্রশ্ন কেন দেয়? তবুও তোমাদের তো পরীক্ষায় আসলে করতেই হবে। তো আমরা কি জানি এমনি? আমরা জানি যে -273°C বা -273.15°C আমাদের পরম শূন্য উষ্ণতা আসে। যে মানটা আমাদের মনে রাখতে হয়, এটা তো আমাদের লাগে কাজে। অথবা 0 কেলভিন টেম্পারেচার। এই দুটো আমাদের কিন্তু লাগে, সবসময়ই লাগবে। তাহলে এই দুটো আমরা মনে রাখি। কিন্তু ফারেনহাইটটা কিন্তু আমাদের সাধারণত কোথাও লাগে না। তাহলে এটা আমরা আলাদা করে মনে রাখি না। হ্যাঁ, এটা ঠিক যে এবার আমি এটার থেকে ডিরাইভ করে নিতে পারি। কি করে ডিরাইভ করব? আমি জানি যে আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট কি করে আসে। তাহলে C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। এই সম্পর্কে আমি যদি এখন সেলসিয়াসের জায়গায় 273 রাখি, তাহলে আমি এখান দিয়ে সলভ করলেই কিন্তু ফারেনহাইটের মানটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এখান থেকে ফারেনহাইটের মানটা সলভ করলে কিন্তু আসে আমাদের -459.4 ডিগ্রি। তাহলে এত ফারেনহাইট কিন্তু আমাদের পরম শূন্য উষ্ণতার মান। এটাই কিন্তু আমাদের পরম শূন্য উষ্ণতার মান। আচ্ছা, 4 ডিগ্রি কখন আসবে? যখন 273 বসাবো। যদি 273.15 বসাই, 15 বলা উচিত না, 273.15 বলা উচিত, তাহলে তখন কিন্তু আমি উত্তরটা পাবো -459.67 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যে কোনো একটা মনে রেখে দিও, তাহলেই কাজ চলে যাবে। এমন না যে কেটে দেবো অন্যটার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের ফারেনহাইট স্কেলে আমাদের মান। এবার আমাকে জিজ্ঞাসা করছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কি? মাত্রীয় সংকেত থেকেও বেশি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আমাদের একক। কারণ আমাদের কিন্তু মাত্রীয় সংকেত মেজরলি আসতো কি ক্লাস 9-এ। আমাদের কিন্তু এখন এককটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটা কি সেটা আমাকে বলো তো। কে ইজ ইকুয়াল টু রাশিমালা কি? কিউ ডি এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি। এটা হচ্ছে আমাদের রাশিমালা।
এবার যদি আমাকে এর একক, আমাকে একক তো বার করতে বলেনি, মাত্রিক সংকেত বার করতে বলেছে, তাহলে কি করতে হবে, প্রত্যেকের মাত্রিক সংকেত বসাতে হবে। তাহলে কিউ মানে কি, তাপ শক্তি, তাপ শক্তির মাত্রিক সংকেত কি, শক্তির মাত্রিক সংকেত এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2। আমার একটু হিন্দি এবং ইংরেজিতে পড়ার বেশি অভ্যেস রয়েছে, কারণ আমি আমার ক্লাস 10 এর পরবর্তী পুরো প্রিপারেশন হিন্দি ইংরেজিতে করেছিলাম, আর এখন ইঞ্জিনিয়ারিং পড়ি, সেখানে ইংরেজিতেই সবকিছু পড়তে হয়। তো টি কি পাওয়ার -2 বলা মানে টি টু দি পাওয়ার -2 এর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তা এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2 এটা কি আমাদের কার্য অথবা শক্তির মাত্রিক সংকেত, যেটা আমাদের মনে রাখতে হয়, কারণ এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা দুটো মাত্রিক সংকেত খুব মনে রাখি, একটা হচ্ছে বল বা ফোর্স, তার হচ্ছে এম এল টি কি পাওয়ার -2, এবং আর একটা হচ্ছে আমাদের কার্য অথবা শক্তির জন্য, কার্য অথবা শক্তির জন্য কি হয়, এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2, যে প্রকারেরই শক্তি হোক না কেন। এখানে কিউ কি, তাপ শক্তি, তাই কি এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2। ডি মানে কি, ডি মানে হচ্ছে বেধ, মানে কতটা মোটা, তাহলে ওটা একটা লেন্থ, তাহলে কি হবে এল। এ মানে কি, ক্ষেত্রফল, তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কি হবে আমাদের এল গুণ এল মানে এল স্কোয়ার। থিটা ওয়ান মাইনাস থিটা টু, তার মানে কি উষ্ণতার পার্থক্য, তাহলে উষ্ণতাই তো, তাহলে কি হবে থিটা, অথবা আমি কিন্তু অনেক জায়গায় বড় হাতের কে ধরতে দেখেছি, তাহলে আমাদের উষ্ণতার ডাইমেনশন বা মাত্রা কিন্তু আমরা থিটা ধরতে পারি বা কে ধরতে পারি, ঠিক আছে। এবং টি মানে কি আমাদের সময়, তাহলে কি ধরবো, আমি টি ধরবো, সময় মানে টাইম, তার জন্য আমরা বড় হাতের টি ধরি। এবার কাটাকাটি করতে হবে, তাহলে কাটাকাটি করলে কি আসছে আমাদের, এল দিয়ে কাটলে এখান দিয়ে এল স্কোয়ারের একটা এল কাটা গেল, আবার এই এল দিয়ে কাটলে কিন্তু এখানে একটা এল পড়ে রইলো, তাহলে কি আসছে উত্তরটা, এম এল টি কি পাওয়ার -2 রয়েছে, এদিকে একটা রয়েছে, তাহলে কি হবে -3, আর এদিকে থিটা ইনভার্স, তাহলে মাত্রিয় সংকেতটা কি দাঁড়ালো, মাত্রিয় সংকেত দাঁড়ালো এম এল টি কি পাওয়ার -3, থিটার 2 পাওয়ার -1। আমি কিন্তু বেশি ইম্পর্টেন্ট বলছি যে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের এককটা বেশি ইম্পর্টেন্ট। এককটা কি, একক কিন্তু আমাদের জুল পার সেকেন্ড, পার মিটার, পার কেলভিন, আমি ডেরাইভ করেও দেখিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে একটা শর্টসও দেওয়া আছে এর এই টপিকের উপরে। তো এই যে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকেই কিন্তু আমরা আবার ওয়াট বলে থাকি, তাহলে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, তাহলে হয় এই এককটা নয় এই এককটা, দুটোই কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু যদি এমসিকিউ আসে তখন কিন্তু যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের একক, তাপ পরিবাহিতাঙ্কের একক কিন্তু আসার খুব চান্স আছে, আর না হলে আসবে আমাদের যে কোনো প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলতে পারে, আমাদের গ্যাসের প্রসারণ গুণাঙ্ক বলতে পারে, আমাকে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে পারে, আমাকে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে পারে। নামে যদি থাকে প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক নামে থাকলেই তার একক কি হবে, একক হবে আমাদের এসআই বললে কেলভিন ইনভার্স, অন্যান্য বললে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এছাড়া আর একটা আমরা একক মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের তাপীয় রোধ, যেটা আমি বার করা দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে শর্টসে দেখে নিতে পারো, অথবা আমি আমার তাপের ভিডিও করেছি, তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের উপরে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো, যেখানে আমি ডিটেলসে পড়িয়ে দিয়েছি সমস্ত কিছু, ঠিক আছে। এই তিনটে একক তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন কি, এরপরের প্রশ্ন হচ্ছে কি শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে, কখন হয়, যখন আমাদের মিউ লেন্স আমাদের লেস দ্যান মিউ মিডিয়াম হয়ে যায়। তার মানে আমি কি বলবো, আমি ভাষায় বলবো যে যখন লেন্সের প্রতিসরাঙ্ক, কি বললাম, যখন লেন্সের প্রতিসরাঙ্ক কি হয়, মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে বেশি কম হয়ে যায়, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হয়ে যায়, কম হয়ে যায়। তাহলে যখন লেন্সের প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হয়ে যায়, তখন উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে, অর্থাৎ বলে এরকম বলে দেবে যে মিউ লেন্স লেস দ্যান মিউ মিডিয়াম, বোঝা গেল। যেরকম নর্মাল টাইমে কি হয়, আমাদের বায়ুর প্রতিসরাঙ্ক কিন্তু আমাদের, আচ্ছা এই প্রশ্নটা দুবার দেওয়া হয়ে গেছে, নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের বায়ুর প্রতিসরাঙ্ক কিন্তু আমাদের কাচের প্রতিসরাঙ্ক থেকে কম, তাই জন্য কি হয়, উত্তল লেন্স স্বাভাবিক আচরণ করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি, কোনো মাধ্যমে আলোর বেগ এত, তাহলে আমি কি বলবো, যে কোনো মাধ্যমে আলোর বেগ, তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ তাকে আমরা কি ধরি, তাকে কিন্তু আমরা ধরি ভি, ঠিক আছে। বেগ হচ্ছে ভেলোসিটি, তাই ভি ধরি, তাহলে কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর বলছে, এবার আমরা জানি, আমরা কি জানি, কিছুই জানি না, না জানতে হবে, আমরা কি জানি, আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ সেটা কত, আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ তাকে কি ধরি, তাকে ধরি সি, সেটা কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি কখনো সেন্টিমিটার লাগে তাহলে কত ধরবো, 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, কিন্তু এখানে মিটার পার সেকেন্ড দিয়েছে, তাহলে আমি কোনটা ধরবো, তাহলে আমি এইটা ধরবো, ঠিক আছে। আচ্ছা, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এবার তাহলে চেয়েছে কি, ওই যে বলছিল কোনো মাধ্যমে আলোর বেগ, সেই মাধ্যমে কি, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত জিজ্ঞাসা করছে,
তাহলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তাহলে প্রতিসরাঙ্ক মিউ হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি দেখি যে এই মানটা কি করে বার করব। তাহলে মিউ এর ফর্মুলা হচ্ছে সি বাই ভি। তাহলে মিউ এর ফর্মুলা যদি সি বাই ভি হয়, সি এর মানটা কত? 3 গুণ 10⁸, আর ভি এর মান কত? 2 গুণ 10⁸। কি হয়ে গেল, এটা কিউ হয়ে গেল কেন? 3 গুণ 10⁸, এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, তাহলে কাটাকাটি হয়ে গেল। তার মানে মিউ যেহেতু দুটো বেগের অনুপাত, তাই কি তাদের কোনো একক নেই, তাহলে প্রতিসরাঙ্কের কিন্তু কোনো একক নেই। তাহলে 10⁸ কেটে গেল, 3/2 করলে কত হবে? 1.5। তাহলে আমাদের প্রতিসরাঙ্ক কত হলো ওই মাধ্যমের? 1.5। তাহলে উত্তরটা কত হবে? 1.5। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে স্নেলের সূত্রের একটি সীমাবদ্ধতা কি? স্নেলের সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে লম্ব আপাতন। লম্ব আপাতনের ক্ষেত্রে কি হয়? স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। তাহলে আমি কি বলবো? যে স্নেলের সূত্রের সীমাবদ্ধতা হলো যে স্নেলের সূত্র লম্ব আপাতনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কেন? কারণ আমরা ধরি লম্ব আপাতন কেমন হয়, যে এটা আমাদের একটা প্রতিফলক তল রয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা প্রতিফলক তল। তাহলে এই বরাবর কি হচ্ছে আমাদের অভিলম্ব, 90° বরাবর আমাদের কি হয়? অভিলম্ব। কোথার থেকে 90°? আমাদের তল বরাবর কি 90°। তাহলে 90° বরাবর কি হচ্ছে? আমাদের অভিলম্ব। এবার এই অভিলম্ব বরাবর যদি আমাদের একটা আলো চলে আসে, তাহলে অভিলম্বের থেকেই তো আমরা কোণটাকে মাপি। তাহলে অভিলম্বের উপরেই যদি আমাদের আলোটা এসে পড়ে, তাহলে আমাদের আপাতন কোণ কত হবে? আপাতন কোণ হবে আমাদের 0°। তাহলে আমি যদি sin 0° বার করতে যাই, মানে sin i বার করতে চাই, তাহলে সেটা কি আমাদের সংজ্ঞাত হবে? না, তখন কিন্তু সেটা আমাদের অসংজ্ঞাত হয়ে যাবে। ঠিক আছে? তাই কিন্তু আমাদের স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। তাহলে এইটা কিরকম আপাতন? এটা হচ্ছে আমাদের লম্ব আপাতন। তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে কিন্তু আমাদের স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। তাহলে চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, এই যে তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে বিভব প্রভেদ ও রোধাঙ্কের অনুপাতের মাতৃ সংকেত কি? এরকম বুদ্ধিদীপ্ত প্রশ্ন আমি একটু পছন্দ করি। কি বিভব প্রভেদ এবং রোধাঙ্ক, তাহলে বিভব প্রভেদ কি আমাদের ভি, এবং রোধাঙ্ক কি আমাদের রো। তাহলে আমি দেখবো যে কি ফর্মুলা মনে করতে পারছি, কি ফর্মুলা মনে করতে পারছি। আমি রো দিয়ে একটা স্পেশাল ফর্মুলা মনে করতে পারছি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। কিন্তু এখানে ভি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি একটু যদি বুদ্ধি করি, আমি এখানে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আমি কিন্তু আমি কিন্তু এদিকে যদি একটা আই দিয়ে গুণ করতে পারি না। আমি একটা ফর্মুলা পড়েছিলাম, মনে পড়ছে, ভি ইজ ইকুয়াল টু আই আর। হ্যাঁ, কে যেন দিয়েছিল, আমাদের ওহম কাকা দিয়েছিল। তাহলে এটা কিন্তু আমাদের ওহমের সূত্র। ওহমের সূত্র কি ছিল? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আমি যদি এপাশে একটা আই দিয়ে গুণ করি, এপাশেও একটা আই দিয়ে গুণ করতে হবে, করলাম, দুপাশে একই জিনিস দিয়ে গুণ করাই যায়। তাহলে কিন্তু আমি পরের লাইনে বলতে পারি, আমি পরের লাইনে বললাম যে ওহম কাকা আমাকে বলেছিল আই আর ইজ ইকুয়াল টু ভি, তাহলে আমি আই আর এর জায়গায় ভি বলে দিলাম, এবং এদিকে পড়ে রইলো কি? এটা। এবার তারপরের লাইনে আমি বলতে পারি যে এই রোটাকে না আমি এদিকে ভাগে পাঠিয়ে দিলাম, তাহলে পড়ে রইলো কি? এদিকে আই এল বাই এ। কেন পাঠালাম? কারণ আমাকে বলছে যে বিভব প্রভেদ আর রোধাঙ্কের অনুপাত, তাহলে বিভব প্রভেদ আর রোধাঙ্কের অনুপাত, সেটাই তো এটা। অনুপাত মানে কি? ভাগ করে দেওয়া। তাহলে এবার আমি যদি এর মাতৃ সংকেত বার করতে চাই, তাহলে এদের মাতৃ সংকেত বসাতে হবে। তাহলে আই মানে কি? তড়িৎ প্রবাহ, যার মাতৃ সংকেত কি? আই বা বড় হাতের এ। ঠিক আছে, তো আমি আই বসালাম। এল মানে কি? আমাদের দৈর্ঘ্য, তার মানে কি? বড় হাতের এল। এ মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে আমাদের ক্ষেত্রফল। তাহলে কি হবে? এল এর স্কোয়ার। তাহলে এল দিয়ে এল এর স্কোয়ার কাটা গেল, তাহলে পড়ে রইলো কি? আই এল ইনভার্স। তাহলে একক আমাদের মাতৃ সংকেতটা কি হলো? মাতৃ সংকেতটা আমাদের হয়ে গেল কিন্তু আই এল ইনভার্স। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে জুল পার কুলাম কোন ভৌত রাশির একক? দেখেই বলতে পারবো যে ভোল্টের একক। এবার এটা আসলো কি করে সেটা আমি বুঝিয়ে দিই। সরি, ভৌত রাশি জিজ্ঞাসা করছিল, তাহলে বিভব প্রভেদ বা তড়িৎ বিভব কি করে আসলো? আমাকে বলছে জুল পার কুলম্ব, তাই তো? আমরা ভাবি জুল পার কুলম্ব, জুলটা কার একক? আমাদের কোনো একটা শক্তির একক বা কার্যের একক। তাহলে আমরা বলতে পারি যে জুল পার কুলম্ব মানে আমাদের কার্য বা ডাব্লু। হ্যাঁ, বলতে পারি। এবং সি মানে কি? সি মানে হচ্ছে আমাদের কুলম্ব, তার মানে কি? আমাদের আধানের একক। তাহলে আমি বলতে পারি যে জুল পার কুলম্ব মানে আমাদের ভাগ আধান বা কিউ। তাহলে কার্যকে যদি আধান দিয়ে ভাগ করি তাহলে কোন একক আসে? তাহলে কিন্তু আমাদের আসে কি? ডাব্লু বাই কিউ। এটা কার ফর্মুলা? এটা কিন্তু আমাদের ভি এর ফর্মুলা, যেটা কি? আমাদের তড়িৎ বিভব। তাহলে ভি মানে কি? আমাদের তড়িৎ বিভব। ঠিক আছে? অথবা এটা কিন্তু আমাদের বিভব পার্থক্যের জন্যও ভ্যালিড। তাহলে আমাদের যে বলছিল যে জুল পার কুলম্ব কোন ভৌত রাশিমালার একক, তাহলে সেটার উত্তর কি হবে? উত্তরটা কিন্তু তাহলে আমাদের হবে যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, অথবা আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। তাহলে এটাই কিন্তু আমাদের একক। আর যদি আমি এটাকে একক হিসেবে বলি তাহলে কি বলবো? ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই প্রশ্নটা হয়ে গেল। উত্তরটা কি হলো তাহলে আমাদের? বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বা তড়িৎ বিভব। এরপরের প্রশ্ন কি? বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তা আমরা কি জানি
আমরা জানি যে বালুর চক্রে আমরা তড়িৎ পাঠাই, তাহলে তড়িৎ শক্তি, এই তড়িৎ শক্তি কিন্তু আমাদের যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ শক্তি কি হয়? আমাদের যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমাকে বলছে যে আমাদের তেজস্ক্রিয় রশ্মির পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তা তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? চ্যাপ্টারের নাম কি? পরমাণুর নিউক্লিয়াস। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের নিউক্লিয়াস। তারপরে বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তা প্রথম প্রশ্ন কি? সরি, মানে প্রথম জিনিসটা কি? আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু কারা? বেটা, মাঙ্গেকার, স্কুটার, বাপ, রাজি। তাহলে কি হবে? বেটা, মাঙ্গেকার, স্কুটার, বাপ, রাজি। রাজি কি আমাদের? রেডিয়াম কি আমাদের তেজস্ক্রিয়, তাহলে ওকে বাদ দিলাম। তাহলে আমাদের কে পড়ছে এখান থেকে? ম্যাগনেসিয়াম পড়ছে না? তাহলে এই যে হয়ে গেল আমাদের ম্যাগনেসিয়াম। বলছে ডুরালুমিন, সেটা কি আমাদের? আমাদের অ্যালুমিনিয়ামের ধাতু সংকর। তাহলে এরকম হয়ে গেল। তারপর হচ্ছে তরল সন্ধিগত মৌল, সেটা কি? সেটা হচ্ছে আমাদের মার্কারি। তরল সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল কি? ধাতু হয়। তাহলে তরল ধাতু কি হয়? আমাদের মার্কারি, Hg। পারদ কোন কাজে লাগে? আমাদের থার্মোমিটারে তাপমাত্রা চেকিং এর কাজে লাগে। তাছাড়া হচ্ছে আমাদের ক্যালামাইন, ক্যালামাইন কি? ZnCO3, এটা কি আমাদের জিঙ্কের আকরিক। তাহলে কি হবে? জিঙ্ক নিষ্কাশনের জন্য কাজে লাগে। তাহলে ক্যালামাইন কি হবে? জিঙ্ক। তারপরে কি বলছে? তারপরে বলছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগের নাম লেখো। কি আমাদের? খাদ্য লবণ। খাদ্য লবণ কি আমাদের? সোডিয়াম ক্লোরাইড, যেটা কি আমাদের? NaCl। NaCl ভাঙলে কি তৈরি করে? NaCl ভাঙলে তৈরি করে Na প্লাস ও Cl মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? আমাদের আয়নীয় যৌগ। এছাড়া সোডিয়াম, আম মানে কি? ধাতু। তাহলে ধাতু সবসময় তৈরি করে প্লাস, এবং ক্লোরিন লাস্টে আম নেই, তার মানে কি? অধাতু। তাহলে ধাতু এবং অধাতু যদি পরস্পর যুক্ত হয় তাহলে কি তৈরি করে? আমাদের আয়নীয় যৌগ। কিছু ধাতু আছে যেরকম আমাদের জিঙ্ক, তার লাস্টে কিন্তু আম না থাকা সত্ত্বেও সেটা ধাতু হয়। আর নাহলে সকল ধাতুর নামের শেষে কিন্তু আম আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যাথোড, না কি, অ্যানোড ও ক্যাথোড, ক্যাথোডে কি বিক্রিয়া হয়? তো আমরা অ্যানোড আর ক্যাথোডে জানি, ক্যাথোড জানি না। তো ক্যাথোডে কি হয়? বোঝা যাক। LOAN হয়। কি হয়? লোন দেওয়া হয়? ব্যাংক? না না, সেরকম ব্যাপার না। কি বলেছি? আমি বলছি এল মানে হচ্ছে আমাদের লেফট, যেটা কি আমাদের এখন কাজে দেবে না, পরে কাজে দেবে যখন আমরা 11-এ উঠবো। না, 12 আছে, 12 আছে। ও মানে কি? ও মানে হচ্ছে আমাদের অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? আমাদের জারণ। এ মানে কি? এ মানে হচ্ছে আমাদের অ্যানোড। এবং এন মানে কি? এন মানে হচ্ছে নেগেটিভ। তার মানে নেগেটিভরা আসে অ্যানোডের কাছে। কেন? কারণ অ্যানোড পজিটিভ। পজিটিভ তড়িৎদ্বারকে কি বলে? অ্যানোড বলে। তাই নেগেটিভরা কার কাছে আসে? নেগেটিভরা আসে অ্যানোডের। এবং অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় জারণ। তাহলে এই উত্তরটা কি দেবো? উত্তরটা আমি বলবো যে অ্যানোডে হয় জারণ, ও তাহলে ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হয় বিজারণ। তাহলে ক্যাথোডে হবে বিজারণ। বিজারণের ইংরেজি কি? আমাদের রিডাকশন। তাহলে অ্যানোডে হবে জারণ, ক্যাথোডে হবে বিজারণ। এটাই হচ্ছে এর উত্তর। বোঝা গেল? নিমোনিক্স এর জন্য লোন মনে রাখবো। এল মানে লেফট, কাজে লাগবে না আপাতত। ও মানে অক্সিডেশন বা জারণ। এ মানে আমাদের অ্যানোড। এবং এন মানে নেগেটিভ, তার মানে নেগেটিভরা সবসময় অ্যানোডের কাছে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। তা মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম একটা বলতে বলেছে। আমি খুব সহজেই কি বলতে পারি? আমি বলে দিতে পারি যে আমরা লিখবো কি? কমন যেটা আমরা লিখে থাকি, যে আমাদের CH3 COOH অথবা NH4OH। তাহলে এদের মধ্যে যে কোনো একটা লিখে দিলেই হয়ে গেল। একটা মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম জিজ্ঞাসা করছিল। কিন্তু আমি কি করতে চাইছি? আমি বলতে চাইছি যে আমি সব রকম পড়িয়ে দিই, যাতে যদি আমাকে স্পেসিফাই করে যে একটি মৃদু অ্যাসিডের নাম বলো তো, তখন আমি বলতে পারি CH3COOH, H2CO3, H2BO, এগুলো। যদি বলে মৃদু ক্ষার বলো তো, তখন আমি বলতে পারবো NH4OH। আরো আমাকে যদি বলে একটি মৃদু জৈব অম্লের নাম বলো তো, তাহলে তখন আমি বলবো CH3COOH, কারণ এটা একটা জৈব যৌগ, এবং এটা কি? একটা অ্যাসিড। তাহলে এটা একটা মৃদু অ্যাসিড প্লাস এটা কি? একটা জৈব যৌগ। বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমাকে বলছে যে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? আমাদের কিন্তু সমপ্রবাহ বা ডিসি তড়িৎ ব্যবহার করা হয়। তাহলে সমপ্রবাহ বা ডিসি তড়িৎ। তারপরের প্রশ্ন জিজ্ঞাসা করছে যে নেসলার দ্রবণ দ্বারা কোন গ্যাসকে শনাক্ত করা হয়? তা আমাদের যে নেসলার দ্রবণ, সেটা কি হয়? সেটা কিন্তু হয় আমাদের বর্ণহীন দ্রবণ। এবার ওই নেসলার দ্রবণের মধ্যে যখন আমি অ্যামোনিয়া গ্যাসকে চালনা করি না, তখন কিন্তু আমাদের কি হয়? বাদামি রঙের আস্তরণ তৈরি হয়। এই যে বাদামি রঙের আস্তরণ তৈরি হয়, তার থেকে আমি বুঝি যে এটা NH3 গ্যাস। তাহলে আমাদের কিন্তু নেসলার বিকারক, যেটা কি আমাদের
HgI4, তাহলে এটা কি আমাদের পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এর মাধ্যমে কিন্তু, বা এটা কি আমাদের নেসলার বিকারক, এর যে দ্রবণ সেই দ্রবণের মাধ্যমে কিন্তু আমরা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করি। তাহলে কোন গ্যাস? অ্যামোনিয়া গ্যাস। এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে দেখা যাক। তারপরে বলছে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় H2S দুই প্রকার লবণ তৈরি করে। এই দুই প্রকার লবণের মধ্যে একটা যদি সমিত লবণ হয় তাহলে আরেকটা লবণ কি? তা আমি আগে এটা জিজ্ঞাসা করতে চাইছি যে H2S এটাকে একটা স্পেশাল টাইপের বলা হয়, যে এটা একটা স্পেশাল টাইপের ক্ষার, তাকে কি বলা হয়? সরি, অ্যাসিড। কি বলা হয়? একে বলা হয় দ্বিক্ষারীয় অ্যাসিড। দ্বিক্ষারীয় অ্যাসিড। কেন? কারণ দু প্রকারের ক্ষার তৈরি করে। কিভাবে? একটাও তৈরি করে শমিত লবণ, একটা কি তৈরি করে? শমিত লবণ, যেটা আমাকে বলেই দিয়েছে। আর একটা কি লবণ তৈরি করে? সেটাকে আমরা বলি আম্লিক লবণ। কি বলি? আম্লিক লবণ। কি করে হয়? শমিত লবণ মানে যখন দুটো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। যেরকম আমি যদি ধরে নিই যে আমি এখানে NaOH এর সাথে বিক্রিয়া ঘটাচ্ছি, তাহলে যদি আমার দুটো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়ে যায় না, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে Na2S। তাহলে এটা কি? একটা শমিত লবণ। কিন্তু আম্লিক লবণ কখন তৈরি হবে? যখন আমার আংশিক প্রতিস্থাপন ঘটবে। তাহলে কি তৈরি হবে? NaHS। তাহলে এখানে কি দুটো হাইড্রোজেনই প্রতিস্থাপন হয়েছে? না, একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে। তাহলে এটা কিন্তু একটা আম্লিক লবণ, এবং যখন আমার দুটো হাইড্রোজেনই প্রতিস্থাপন হয়েছে তখন কিন্তু আমরা তাকে বলবো শমিত লবণ। তাহলে একটা H2S এর সঙ্গে যখন কোনো ক্ষারের বিক্রিয়া হয় তখন দু প্রকারের লবণ তৈরি হয়, একটা শমিত, একটা আম্লিক। তাহলে উত্তরটা কি হবে? অপর প্রকার। অপর প্রকার হচ্ছে আমাদের আম্লিক লবণ। ঠিক আছে? তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লিখতে। নাইট্রোজেন ঘটিত জৈব সার কি আমাদের? ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি? CONH2 ওর যদি আমাকে সংকেত বলতে বলে তাহলে আমি কি করব? CO, তাই তো? তাহলে CO কিভাবে আসবে? সি ডবল বন্ড ও। এবার কার্বনের দুটো হাত ফাঁকা পড়ে রয়েছে, তাহলে এদিকে একটা NH2, এদিকে একটা NH2, এটাই কিন্তু আমাদের ইউরিয়া। ঠিক আছে? তাহলে ইউরিয়া কি? আমাদের একটা জৈব সার। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাওয়া যাক। তারপরের প্রশ্ন বলছে আমাকে CH3 CH CH2 C ডবল OH, CH3 CH2 C ডবল OH এর রাসায়নিক নাম লিখতে। ঠিক আছে? এইবার এই যে রাসায়নিক নামগুলো লেখার পদ্ধতি, আমি কিন্তু সবসময় যেটা স্ট্যান্ডার্ড পদ্ধতি আমরা ক্লাস 11-12 ফলো করি সেই পদ্ধতিতেই শেখাতে চাই। কি? সি ডবল OH এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এর নাম কি? আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের আইইউপিএসি নাম কি? কার্বক্সিলিক অ্যাসিডের আইইউপিএসি নামটা কি? সেটা হচ্ছে আমাদের ওইক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এটা তো একটা ফাংশনাল গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপ যখন থাকে তখন আমরা কি করি? তাকেই কার্বনে, যদি সেটা কার্বন সমৃদ্ধ হয় তাহলে তাকে আমরা লোয়েস্ট নাম্বার দিই। তাহলে আমরা কি করবো? একে 1, একে 2, একে 3 নাম্বার দেবো। তাহলে তিনটে কার্বনে কি হয়? তিনটে কার্বনে হয় প্রপ। তাহলে প্রথমে আমি ওয়ার্ড রুট লিখলাম, তারপর দেখবো যে এদের মধ্যে কি সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে। তাহলে আমি দেখছি কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, আর কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকলে কি হয়? এন। কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকলে ইন। কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকলে ওয়াইন। তাহলে আমি কি বলবো? যে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে তার মানে কি? এন। এবার 1 নম্বরে ঝুলে আছে না আমাদের, মানে ঝুলে নেই, 1 নম্বরের সাথে যুক্ত তো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কি বলবো? 1 উইক অ্যাসিড। কেন উইক অ্যাসিড বললাম? কারণ কার্বক্সিলিক অ্যাসিড তো বলতে পারো না। কার্বক্সিলিক অ্যাসিড তো আমাদের এই যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক তার নাম, কিন্তু তার আইইউপিএসি নামটা কি? উইক অ্যাসিড। তাহলে আমি কি বলবো? প্রোপেন 1 উইক অ্যাসিড। এবার একটা নিয়ম আছে, নিয়মটা কি? যে আমাদের পরপর দুটো ভাওয়েল বসতে পারে না, তাহলে ই আর ও কি পরপর বসবে? না, তাহলে ইটা কাটা পড়ে যাবে, এবং 1 আমাদের লেখা লাগে না। তাহলে আমি কি বলবো? প্রোপান 1 লেখা লাগে না, তাহলে কি বলবো? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমি যদি ক্লাস 10 এ আমরা অনেকে যেরকম পদ্ধতিতে বই অনুসরণ করে পড়ে থাকি সেই পদ্ধতি হিসেবে বলি, তাহলে আমরা কি বলবো? যখন আমাদের সি ডবল এইচ থাকে তখন আমরা কি পড়ি? যে আমাদের ওইক অ্যাসিড, তাই তো? তাহলে এরকম থাকে বোধহয় এনাইক অ্যাসিড। ঠিক আছে? এরকম পড়ি আমরা। এবং তিনটে কার্বন মানে কি? প্রোপ। তাহলে নামটা কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের উচ্চারণটা কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে? এরম ভাবে তোমরা পড়ে থাকো। তো এরম ভাবে করতে পারো। বাকি আমি মেথডে দেখিয়ে দিলাম যে কিভাবে মেথডে তোমরা পরবর্তীকালে ক্লাস 11 এও করবে কিন্তু। ঠিক আছে? তারপরের প্রশ্নটা কি? তারপরের প্রশ্ন বলছে ইথানল যৌগটির সংকেত লেখো। ইথানল, ঠিক আছে? সেম, ইথানল, ইথানল। ঠিক আছে?
তাহলে ইথানল, তাই তো? এবার এটাকে ভাঙলে কি দাঁড়াবে বলো তো? ইথ, তার মানে দুটো কার্বন। আন মানে কি? এন ছিল ওটা। আর অল মানে কি? অল মানে হচ্ছে আমাদের অ্যালকোহল। তাহলে এই যে লাস্টে অল, সেখান থেকে কিন্তু আইপিএসি নামটা অল আসে। তাহলে আমাদের ইথ, ইথ মানে কি? ইথ মানে দুটো কার্বন, তাহলে একটা দুটো কার্বন। তারপর হচ্ছে এন, তার মানে কি সিঙ্গেল বন্ড আছে এদের মধ্যে। ঠিক আছে, এন মানে সিঙ্গেল বন্ড। যদি ইন বলতাম তাহলে ডবল বন্ড, যদি ওয়াইন বলতাম তাহলে ট্রিপল বন্ড। আর অল, অল মানে কি? এর সাথে একটা ওএইচ যুক্ত আছে। এবার এই কার্বনের একটা হাত, তার মানে এদিকে তিনটে হাইড্রোজেন বসাতে হবে, কারণ কার্বনের চারটে হাত হতে হয়। আবার এই কার্বনের দুদিকে দুটো হাত, তার মানে কি এখানে দুটো হাইড্রোজেন থাকতে হবে, কারণ কার্বনের চারটে হাত হতে হয়। তাহলে আমার সংকেতটা কি দাঁড়ালো? CH3 CH2 OH। তাহলে এটা কি আমাদের ইথানল, বা এরই নাম কি? ইথাইল অ্যালকোহল। পিকনিকের টাইম চলে এসেছে, কিছুদিন পর এগুলো খেয়েই লোকে নাচতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এটাই কি আমাদের ইথাইল অ্যালকোহল। তারপরের প্রশ্নটা কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে টেট্রা ফ্লুরো ইথিলিন কোন পলিমারের মনোমার? ঠিক আছে, টেট্রা ফ্লুরো ইথিলিন কোন পলিমারের মনোমার? তা যখনই কারোর পলিমার বানাতে হয় না, তার নামের আগে পলি বসিয়ে দাও। তাহলে কি বলবো? পলি, তারপর নামটা বসিয়ে দেবো। তাহলে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, ব্যাস, আর কিছু না। তাহলে যদি আমাকে কখনো করতে হয় না যে কারুর মনোমারটা দিয়ে দিয়েছে, পলিমার করতে হচ্ছে, আগে শুধু পলি বসিয়ে দেবো। তাহলে পলি, তারপর বাকি নামটা বসিয়ে দেবো। এবার এটাকেই কিন্তু আমরা টেফলন বলে থাকি। ঠিক আছে, তাহলে টেফলন বা পলি টেট্রা ফ্লুরো ইথিলিন। যদি আমাকে কখনো বলে ইথিলিন মনোমারটার পলিমার বলতে, তাহলে কি বলবো? পলি ইথিলিন, যাকে আমরা পলিথিন নামে চিনি। বোঝা গেল? তাহলে মনোমারের নামে সবসময় আমরা যদি পলি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পলিমারটা পেয়ে যাই। বোঝা গেল? আবার যদি কখনো পলি দিয়ে নাম থাকে, যে পলি টেট্রাফ্লুরোইথিলিন, তাহলে এর এর যদি মনোমার জিজ্ঞাসা করে, তাহলে পলি নামটা হাঁটিয়ে দেবো, তাহলে আমি মনোমার পেয়ে যাবো। বোঝা গেল? যেরকম পলিভিনাইল ক্লোরাইড, যদি আমাকে বলে ওর মনোমার বলতে, তাহলে পলি নামটা হাঁটিয়ে দেবো, ভিনাইল ক্লোরাইড, ওটাই তাহলে আমাদের হয়ে গেল ওর মনোমার। বোঝা গেল? তাহলে এটা এতটাই সিম্পল। তাহলে এর সাথেই আমাদের মার্কস ওয়ানের যত কোয়েশ্চেন ছিল আমাদের পর্ষদের প্রথম টেস্ট পেপারটা মাধ্যমিকের জন্য, এটা কিন্তু আমাদের শেষ হয়ে আসলো। এরকম ভাবেই আমরা কিন্তু এরপর মার্কস 2 এর কোয়েশ্চেন গুলোকে সলভ করব। আশা করি এই ধরনের সেশনগুলো তোমাদের খুব হেল্পফুল লাগছে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবেই আমরা নেক্সট সেশনগুলো আনতে থাকবো, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে।